বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে ধন্যবাদ জানাই ১ নম্বর জন পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুলের নামে স্বাধীনতা চত্বর নামকরণ করা সেজন্য, এবং বিশেষ করে আমাদের কয়েকটি জায়গা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যেমন যশোরের এবং এদিকে নারায়ণগঞ্জ, মাগুরা, সব জায়গাগুলি একসময় অত বেশি উন্নত ছিল না, কিন্তু উন্নত হবার একটা সম্ভাবনা ছিল, তো যেগুলি সেভাবে অতীত হয়নি। তো যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে, মানুষের আর্থসামাজিক অবস্থারও উন্নত হবে। কাজে সেই ক্ষেত্রে যে 3টি সেতু এবং পাবনার যে মুক্তিযোদ্ধা চত্বর, সেটা উদ্বোধনের একটা সুযোগ করে দেওয়া হয়েছে দেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 2 লক্ষ মা বোন এবং সকল শহীদদের প্রতি। জাতিপিতা বাংলাদেশের স্বাধীনতায় চেয়েছিলেন দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে, দারিদ্র্যমুক্ত করতে, মানুষের মৌলিক চাহিদাগুলি অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার সুযোগ করে দিতে, বাংলাদেশের মানুষকে একটি সুন্দর উন্নত জীবন দান করতে। আর সেই লক্ষ্য নিয়েই কিন্তু তিনি সেই স্কুল জীবন থেকেই কাজ করতে শুরু করেন, এবং তিনি এই বাংলাদেশের মানুষের জন্যই সারাটা জীবন উৎসর্গ করেছেন, সংগ্রাম করেছেন। জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন যেমন শুধু সহ্যই করেননি, নিজের জীবনটাও দিয়ে গেছেন সপরিবারে। বাবা, মা, ভাই সব হারিয়ে নিঃস্ব রিক্ত হয়ে বাংলাদেশে ফিরে এসেছিলাম। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই আকাঙ্ক্ষাটা পূরণ করব, সেই একটা সিদ্ধান্ত নিয়েই যে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতেই হবে, যা আমার বাবা জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তরিকভাবে চেয়েছিলেন, এবং বাংলাদেশের মানুষকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত জীবন দেবেন, যার জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। বাংলাদেশের মানুষের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই যে তারা আমাদেরকে বারবার নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে তাদের সেবা করার সুযোগ দিয়েছে, সে কারণেই কাজ করার সুযোগ পেয়েছি। 96 থেকে 2001, প্রকৃতপক্ষে 1975 সালের পর বাংলাদেশ যে অন্ধকার যুগে ছিল, একটু আলোর ঝলকানি পেয়েছিল 96 থেকে 2001 সালে। বাংলাদেশের জন্য একটা স্বর্ণযুগ ছিল, কিন্তু আবার 2001-এর পরে যে অত্যাচার নির্যাতন শুরু হলো এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারল না একটা চক্রান্তের ফলে, বাংলাদেশের মানুষের জীবন থেকে আবার প্রায় 8টা বছর পিছিয়ে গেল। 2009 যখন আমরা সরকার গঠন করি, তারপর থেকে ধারাবাহিকভাবে সরকারে আছি বলেই আজকে আমরা দেশের মানুষের উন্নতিটা করতে পারছি। আজকে দারিদ্র্য সীমা যেমন আমরা কমিয়ে এনেছি, অর্থনৈতিকভাবে মাথাপিছু আয় আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি, মানুষের কর্মসংস্থান ব্যবস্থা হচ্ছে, গ্রাম পর্যায় পর্যন্ত মানুষের যে জীবনমান উন্নত করা যায় সেটাও আমরা প্রমাণ করেছি। সেই সাথে আমরা মনে করি যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ এবং মানুষের যে উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ, এবং যাতে পণ্য উৎপাদন হয় তার ব্যবস্থা করা, বিনিয়োগ যাতে বাইরের থেকে আসে সেই ব্যবস্থা করা, অর্থনীতি চাকাটা সবসময় যেন সচল থাকে, সেই বিশেষভাবে এসব দিকে নজর দিয়েই কিন্তু আমরা পরিকল্পনা করেছি। এবং আওয়ামী লীগ একটা সংগঠন, আওয়ামী লীগ কিন্তু হঠাৎ করে কোনো কিছু করেনি। আওয়ামী লীগ যখন বিরোধী দলে তখন থেকেই কিন্তু আমাদের পরিকল্পনা ছিল, এবং জাতির পিতা কিন্তু এসব পরিকল্পনা বহু আগেই করে গেছেন, এবং তিনি আমাদের যে সংবিধান দিয়েছিলেন সেই সংবিধানেই কিন্তু এদেশের মানুষের সার্বিক উন্নয়নের কথা, মৌলিক চাহিদা পূরণের কথা স্পষ্ট উল্লেখ রয়েছে। কাজে সেটাই যদি অনুসরণ করে আমরা দেশের উন্নয়নের পরিকল্পনাটা নিই, তাহলে অন্য কিছু করবার প্রয়োজন হয় না। এবং তার বক্তৃতাগুলি যদি আমরা শুনি, সেখানে কিন্তু স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে কিভাবে এদেশের উন্নতি হতে পারে, এবং আমরা সেটাই অনুসরণ করে আমরা সব সময় প্রস্তুতি নিয়েছি, পরিকল্পনা নিয়েছি, এবং যখনই সরকার এসেছি তা বাস্তবায়ন করেছি, যার সুফলটা দেশের মানুষ পাচ্ছে। আমরা মুজিব বর্ষ পালন করছি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। আমাদের ব্যাপক আয়োজন ছিল,
কিন্তু যেভাবে আমরা করতে চেয়েছিলাম ঠিক সেভাবে আমরা করতে পারিনি, কারণ করোনা ভাইরাস নামে এমন একটা ভাইরাস সারা বিশ্বকে অচল করে দিল। শুধু বাংলাদেশ বলে না, সমগ্র বিশ্বের মানুষই কিন্তু এর জন্য দুর্ভোগ পোহাচ্ছে। সে করোনা ভাইরাসের সময় আমরা চেষ্টা করেছি একবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত মানুষের যাতে কষ্ট না হয়, মানুষের পাশে দাঁড়ানো এবং আমাদের অর্থনৈতিক চাকাটা সচল রাখা। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে শুরু করে সকলকেই, যে আমাদের সরকারে যারা আছে, আমি যখন সাধারণ ছুটি ঘোষণা করেছি তখনও আমাদের প্রশাসন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের বর্ডার গার্ড, আমাদের আনসার বিজিবি প্রত্যেকেই, এবং আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠনগুলি এমনভাবে তারা সক্রিয় ছিল, তারা মানুষের পাশে দাঁড়িয়েছে, যার ফলে এই করোনা ভাইরাসটা মোকাবেলা করা আমাদের জন্য যথেষ্ট সহজ হয়েছে। তারপর আরেকটা নতুন ধাক্কা এখন আসছে বিশ্বব্যাপী, আমাদের এখন থেকে সেই প্রস্তুতিও আমরা নিচ্ছি। সেক্ষেত্রে আমরা সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলা এবং এর ফলে যেন মানুষ আর ক্ষতিগ্রস্ত না হয়, কারণ প্রথম দিকে আমাদের অতটা অভিজ্ঞতা ছিল না, এখন অন্তত অভিজ্ঞতা হয়েছে। কাজে নিজেকে সুরক্ষিত রাখা এবং অপরকে সুরক্ষিত করা, এই দায়িত্বটা সকলকে পালন করতে হবে এবং আমরা এটা করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাছাড়া যে ভ্যাকসিনটা আবিষ্কার হচ্ছে সেটা ইতিমধ্যে ক্রয় করবার জন্য আমরা আগাম টাকা পয়সা দিয়ে আমরা কিন্তু সেটা বুক করে রেখে দিয়েছি। কাজে সেদিক থেকে দেশের মানুষের চিন্তার কিছু নেই। আমরা অন্যান্য সব কিছু বাদ দিয়ে আগে মানুষকে কীভাবে সুরক্ষিত করবো সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি। কিন্তু এই ধরনের একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যেও আমাদের যে উন্নয়ন কাজগুলি চলছে, সেই জন্য এর সাথে সংশ্লিষ্ট সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এবং এটাই প্রমাণ করে যে বাংলাদেশের মানুষ আসলে পারে যে কোনো কাজ করতে, এটা জাতির পিতাও বলে গেছেন। কাজে সেভাবে আমরা করে যাচ্ছি। আমি মাগুরা মোহাম্মদপুর উপজেলা মধুমতি নদীর উপর যে সেতু, তারপর নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা শীতলাক্ষা নদীর উপর সেতু এবং যশোর অভয়নগর উপজেলায় ভৈরব নদীর উপর সেতু, এই তিনটে সেতু কিন্তু এই সমস্ত অঞ্চলগুলির আর্থসামাজিক উন্নয়নের দিকে বিশেষ অবদান রাখবে। তাছাড়া আমরা যেমন পদ্মা সেতু করছি, দক্ষিণ অঞ্চলের সাথে একটা যোগাযোগ যেটা একসময় সত্যি খুব কষ্ট ছিল। ঢাকা থেকে টুঙ্গিপাড়া বাড়িতে যেতে 24 ঘন্টা সময় লাগতো। এরপর যা রাস্তা হওয়ার পরে গাড়িতে গেলেও সেখানেও অন্তত 6-7 ঘন্টা তো লাগেই, ফেরি পার হওয়া, অনেক ঝক্কি ঝামেলা পার হয়ে তারপর ওদের যেতে হতো। পদ্মা সেতু হয়ে গেলে আর সেই সমস্যাটা থাকবে না। তাছাড়া দক্ষিণ অঞ্চলের সার্বিক উন্নয়নেও আমরা ব্যবস্থা নিচ্ছি এবং এই সেতুগুলি নির্মাণের ফলে প্রত্যেকটা অঞ্চলে কিন্তু উন্নত হবে। মধুমতি নদীর উপর যে সেতু, সেটা যেমন আমাদের ফরিদপুরের বোয়ালমারী, আলফাডাঙ্গা, গোপালগঞ্জ, কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হয়ে পদ্মা সেতুতে একটা সংযুক্ত করবে। তাতে ওই দক্ষিণ অঞ্চলের শুধু আমরাই না, অন্যান্য যে জেলাগুলি তারাও কিন্তু খুব দ্রুত পদ্মা সেতুর কাছে চলে আসতে পারবে, ঢাকা পার হয়ে চলে আসতে পারবে, সেই সুবিধাটা তারা পাবে। কাজে এই সেতুটা এদিকে আমাদের নড়াইল, ওদিকে যশোর, ওদিকে গোপালগঞ্জ, ওদিকে ফরিদপুর, সব জায়গায় কিন্তু একটা ভালো যোগাযোগের একটা সুযোগ সৃষ্টি করে দেবে। সেই সাথে সাথে আমরা যে আমাদের বিশেষ করে ফরিদপুর জেলার মধুখালী দৌলতদিয়া ঘাট পর্যন্ত সড়ক ব্যবহারকারীদের জন্য ঢাকার দূরত্ব 80 কিলোমিটার কমে যাবে। 24 ঘন্টা লাগতো যেখানে যেতে, এখন কত অল্প সময়ের মধ্যে আমরা যেতে পারবো। আমাদের নারায়ণগঞ্জের রূপগঞ্জ, একসময় তো রূপগঞ্জে যেতে হলে কিন্তু লঞ্চে করে যেতে হয়েছে, আমিও গেছি সেভাবেই একসময়। যাক, এখন সড়কপথ হয়ে গেছে এটা ঠিকই। তারপরে রূপগঞ্জের শীতলাক্ষা নদীর উপর যে নতুন সেতুটি নির্মাণ হলো, এটা রূপগঞ্জের যে উপজেলা দুটি অংশ সংযোগ করবে। আর এই সেতুর মাধ্যমে কিন্তু ঢাকার থেকে আমাদের চট্টগ্রাম সিলেট অভিমুখে যে যোগাযোগ সেটাও কিন্তু সহজ হবে। আবার সিলেটের রাস্তায় ঢুকে ওখান থেকেই কিন্তু আবার পদ্মা সেতুতেও যাওয়া সহজ হয়ে যাবে। কাজে এখানে পদ্মা সেতুতে যাওয়ার কিন্তু অনেকগুলি রাস্তা খুলে যাবে। আর সেদিক থেকে আমি মনে করি যে দক্ষিণ অঞ্চলের সাথেও একটা যোগাযোগ একেবারে আমাদের চট্টগ্রাম পর্যন্ত বা সিলেট পর্যন্ত আমরা যেদিকেই যাই খুব ভালো একটা চমৎকার মানে সংযোগ হবে। তাছাড়া আপনারা জানেন যে ঢাকা থেকে রূপগঞ্জ পর্যন্ত আমরা কিন্তু একটা বড় সড়কও তৈরি করে দিচ্ছি, যেটা মানে সত্যি দেখার মতো একটা নতুন কিছু হবে, আপনারা জানেন।
আর পদ্মা সেতু পর্যন্ত যে রাস্তা আমরা করেছি সেটা আলাদা একদম সম্পূর্ণ নতুনভাবে করে দেওয়া আপনারা দেখেছেন। কাজে এই যে যোগাযোগটা, এতে অর্থনৈতিক কর্মকাণ্ড ভালো হবে। আর সবথেকে সুখবর হলো যে আমাদের আপনারা দেখবেন যে যারা জামদানি তৈরি করে তারা মহা খুশি, কারণ জামদানির মানে সুতা কাঁচামাল আনা নেওয়া করা, আবার যখন জামদানি বা তারা তাঁতগুলি তৈরি করবে সেগুলি বাজারজাত করা তাদের জন্য খুব সুবিধা হয়ে যাবে। আর আমরা যারা একটু জামদানি পরি আমাদের জন্য আরও সুখবর যে আরও ভালো জামদানি আমরা পাবো এবং সুন্দরভাবে তৈরিও হবে, কাজে সেটাও একটা ভালো। আর আপনারা ছেলেরা আপনারাও খুশি হওয়া উচিত, কারণ আপনাদের ঘরে গিন্নিরাও তো আনন্দিত হবে, খুশি হবে, সেদিকে আপনাদেরও খুশি হতে হবে আমি বলবো। যাক, আমরা মনে করি যে এই সেতুটা হলে পরে আমাদের যোগাযোগ ব্যবস্থার জন্য আরও বেশি সুবিধা হবে। যশোর আপনারা জানেন যে জাতির পিতা কিন্তু টুঙ্গিপাড়ার থেকে সাইকেলে করে কিন্তু যশোর গেছে। বলবেন যে নদী পার হলো কী করে? সাইকেল নৌকার উপর রেখে তারপরে নদী পার হয়ে ওই সাইকেলে করে কিন্তু তিনি ওই যশোর এমনকি মোহাম্মদপুরে যেও মিটিং করে এসেছেন। কাজে সেখানেও আমি মনে করি যে আজকে যে ভৈরব নদীর উপর যে সেতুটা নির্মাণ হলো সেটা সম্পূর্ণ মানে যশোরের অভয়নগর উপজেলার সাথে যে দূরত্বটা ছিল সেটাও কমে যাবে। তাছাড়া আমাদের নড়াইলবাসীর জন্য অনেক সুবিধা, কারণ এখানে একটা ভালো যোগাযোগ ব্যবস্থা কিন্তু হয়ে আসছে। আপনারা জানেন যে পদ্মা সেতুর সাথে আমাদের যে সংযোগটা, আমরা কিন্তু ফরিদপুর থেকে যশোর পর্যন্ত রেল সংযোগটা করে দেওয়া, সড়ক সংযোগ সেগুলি কিন্তু হয়ে গেছে। আবার যশোর থেকে কিন্তু সোজা একেবারে মংলা পর্যন্ত রেল লাইনও যাচ্ছে, আর সেখানেও আমরা রাস্তা করে দিচ্ছি, রাস্তার কাজ শেষ। কাজে এদিক থেকে আমি মনে করি যে পুরো আপনারা যদি একটু ম্যাপটা দেখেন তো সব দিক থেকেই কিন্তু একটা ভালো যোগাযোগের একটা সুযোগ সৃষ্টি হয়ে যাচ্ছে। আর যশোরের খেজুরের গুড় এটা তো নাম করা, যদি এখন অনেকটা কমে এসেছে তারপরেও আছে। কাজে সেদিক থেকে আমি মনে করি যে যশোরের সাথে এই অভয়নগর উপজেলা ভৈরব নদীর উপর সেতু হওয়াটা ওই এলাকার উন্নয়নের জন্য যথেষ্ট অবদান রাখবে। আর নদী বন্দরগুলি আরও সম্প্রসারিত হবে, কাজ হবে। আর এটা আমাদের আর একটা সুবিধা করে দেবে গোপালগঞ্জের সাথে যোগাযোগ, যেমন ভাটিয়াপাড়া দিয়ে কিন্তু রেল লাইন যাচ্ছে, কিন্তু আবার ভাটিয়াপাড়ার সাথে যোগাযোগ এবং আমাদের কাশিয়ানি হয়ে ওদিকে যেতে পারবে। আর পদ্মা সেতুতেও যাওয়ার পথটা কিন্তু আরও সহজ হয়ে যাবে। কাজে সেদিক থেকে একটা বিরাট মানে যোগাযোগ নেটওয়ার্ক সৃষ্টি হবে, কারণ এখানে আমাদের নড়াইলের সাথে যোগাযোগ হয়ে নড়াইল হয়ে গোপালগঞ্জ হয়ে একেবারে ভাটিয়াপাড়া হয়ে একটা ভালো যোগাযোগের সুযোগ আমাদের সৃষ্টি হয়ে যাচ্ছে। কিন্তু এই একটা পর একটা সেতুগুলি যে হচ্ছে এর ফলে কিন্তু আর যা যোগাযোগটা আরও উন্নত হবে। তার ফলে আপনি কৃষি পণ্য বলেন, মৎস্য বলেন, বন্য যে কোনো পণ্য বাজারজাত করা এবং সেগুলি মানুষের জীবন জীবিকা সহজ হয়ে যাওয়া সেটা সহজ হবে। কাজে সেদিক থেকে আমি মনে করি যে এবং আমাদের টুঙ্গিপাড়া যাওয়াটাও এদিক থেকেও কিন্তু টুঙ্গিপাড়ার সঙ্গে খুব দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্থাপন হবে। পাশাপাশি আমাদের মংলা পোর্টের সাথে যোগাযোগ, আবার এদিক থেকে বরিশাল হয়ে আমরা যে নতুন রাস্তা এবং রেল লাইন করে দিচ্ছি তাতে একেবারে পায়রা পর্যন্ত যেতে পারবে। পুরো দক্ষিণ অঞ্চলের সাথেও একটা যোগাযোগ এই পশ্চিম অঞ্চলের সাথে হয়ে যাবে। সেদিক থেকে আমাদের অর্থনীতি আরও গতিশীল হবে বলে আমি বিশ্বাস করি এবং দারিদ্র্য বিমোচন হবে, কারণ এইসব অঞ্চলগুলি তো বেশিরভাগই খুব অবহেলিত ছিল। আর আমি তো নড়াইলে সংসদ সদস্যও ছিলাম, আমার একটা দায়িত্বও ছিল, সেই দায়িত্বটাও আছে, সেটার থেকেও আমি মনে করি যে একটা যোগাযোগ আরও নড়াইলের সাথে চারিদিক থেকে আমরা একটা ভালো যোগাযোগের ব্যবস্থা পাবো এর মাধ্যমে। আমি পাবনার কথা বলবো যে পাবনা আসলে অনেক ঐতিহাসিক ব্যক্তিত্ব এখানে এসেছেন, আর জাতির পিতা তো বারবার সেখানে গেছেন। উনি তো সারা জীবনে প্রায় 13-14 বার পাবনায় মিটিং করেছেন এবং 6 দফা দেওয়ার পরে পাবনা জনসভা করার পর সেখান থেকে আসার সাথে সাথে তার মধ্যে কিন্তু মামলাও হয়েছিল। আর সেখানে আমাদের অনেক পুরনো নেতারা ছিলেন। আমি এসে তো আমজাদ সাহেবকে পেয়েছিলাম, বগামিয়া ছিলেন এবং আরও অনেকে আমাদের বহু পুরনো নেতাকর্মী সেখানে ছিলেন। এমনকি নাসিম ভাইও একসময় পাবনায় কিন্তু রাজনীতি শুরু করেন। আমাদের দুর্ভাগ্য যে আজকে কেউ নেই, এটা সত্যি আমাদের জন্য খুব কষ্টের।
আহ, রফিকুল ইসলাম বকুল, তিনি একজন মুক্তিযোদ্ধা, ছাত্র জীবন থেকে খুবই সক্রিয় ছাত্রলীগের কর্মী। এবং আমি যখন 81 সালে আসি, আপনারা জানেন যে আমার বাংলাদেশে আসার পর থেকে বারবার আমি কিন্তু বাধাগ্রস্ত হতাম। এবং বিএনপি, আমার এখনও মনে আছে, আমি খুলনা থেকে রাজশাহী রওনা হয়েছিলাম, পথে পথে বুঝি হাজার মানুষের ঢল, এত মানুষের ঢল, আমরা যেতে আমাদের অনেক সময় লেগে গিয়েছিল। আমরা ঈশ্বরদী পৌঁছাতেই আমাদের প্রায় রাত্রি 11টা 12টা বাজে। সেখানে যে পৌঁছালাম, তখন শুনলাম যে আমাদেরকে নাটোরের আমাদের জনসভার মঞ্চ ভেঙে দিয়েছে, সেখানে আমাদের নেতা কর্মীদের উপর আক্রমণ করেছে, তাদেরকে কুপিয়েছে, গুলি করেছে, তাদের আর মঞ্চটা পুড়িয়ে দিয়ে আমার যেতে দেবে না। সেখানে দাঁড়িয়ে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি পিছিয়ে যাব না। এটা কিন্তু একবার 81 সালের কথা আমি বলছি, যখন আমি কেবল আসছি। আমি যাবই। এই আমরা বকুল মামা বলে ডাকতাম, কারণ ওখানে যাই না, সবাই তাকে বকুল মামাই বলতো। হেলাল ওদের নানা বাড়ি ওখানে, সেই সূত্র ধরেই সবাইকে মামা বলে ডাকতাম, আমরা বকুল মামাই ডাকতাম। আমি তাকে বললাম যে আমার সাথে আপনার কর্মী দিতে হবে এবং একটা ট্রাক ভাড়া করতে হবে। আর যেহেতু ওরা অস্ত্রশস্ত্র নিয়ে নাটোরে বিএনপি আমাদের মঞ্চ পুড়িয়েছে, আমাদের ঢুকতে দেবে না নাটোরে, আমরা ঢুকবই। আর আমাদের কিন্তু গাড়ি টাড়ি ছিল না, আমি সেটাও বলে রাখি। তুলিবুলি বাস, খুলনার, তাদের একটা বাস ভাড়া করে আমরা কিন্তু সেই বাসে করে যাচ্ছিলাম। মানুষের চাপে সে বাসের অনেকগুলি গ্লাসও ভেঙে গিয়েছিল, শুধু মানুষের চাপে। এত মানুষ, মানে খুলনার থেকে শুধু ঈশ্বরদী পৌঁছাতেই। সেখানে যখন ওরকম অবস্থা, সেই অবস্থায় প্রায় 50-60 জন কর্মী সাথে নিয়ে ট্রাক ভাড়া করে, এবং আমি বললাম যে এখান থেকেও আমাদের মানে যা লাগে, হাতে কিছু আমাদের থাকতে হবে তো। আমরা যে খুন্তা, দাঁত, লাঠিসোঁটা যা লাগে সেগুলি জোগাড় করে নিয়েই আমাদের কিন্তু নাটোরে যেতেই হবে। আমি যাব, সবাই করতে পারিয়ে না পারে, আমাকে যেতেই হবে। এবং সেইভাবে কিন্তু আমরা পৌঁছালাম। তখন কিন্তু এই বকুল মামা আমাদের সাথে তার সব কর্মী বাহিনী নিয়ে, প্রায় 30-40 জন কর্মী সাথে করে নিয়ে আমার সাথে চলে গেলেন রাজশাহী পর্যন্ত। কারণ আমরা নাটোর হয়ে তখন দেখলাম যে খুবই খারাপ অবস্থা ওখানে, আমাদের কর্মীরা চিৎকার, রাস্তাঘাটে পড়ে আছে আহত হয়ে। আমি রাজশাহী যেতে যেতে প্রায় 2টা-2:30টা বাজলো। ওখানে কোনো মতে আমরা গেলাম, একটু মানে নামাজ টামাজ পরে খেয়ে একটু ভোরবেলা আমি নিজে ডিসিকে ফোন করে আমি অ্যাম্বুলেন্স চাইলাম। সেখান থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করলাম আমরা। ভাড়া করে ওই সকালবেলায় আবার আমরা রওনা হলাম নাটোরের পথে। এই বকুল মামা কিন্তু তার কর্মী বাহিনী আমার সাথে, আমাদের নেতার কর্মী তো সব আছেই। আমরা নাটোরে ঢোকার সময় আপনি জানেন একটা রেল ক্রসিং আছে, ওখানে ঢোকার সাথে সাথে আমাদের সামনে বোমা বাজি শুরু করলো বিএনপি, প্রচণ্ড বোমাবাজি। বকুল মামা তার লোকজন নামালো, লাঠি সোটা নিয়ে তাদেরকে ধাওয়া দিল। তারপরে আমরা নাটোরে ঢুকলাম। ঠিক তার আগে আপনারা জানেন যে ওখানে শঙ্কর গোবিন্দবাবু আমাদের নাটোরের নেতা, তিনি নির্বাচনে 79 সালে জিয়ার আমলে নির্বাচনে জিতলেন কেন, সেই জন্য চলন্ত ট্রেন থেকে তাকে বিএনপি ছুঁড়ে ফেলে দিয়েছিল। তিনি আহত অবস্থায় তখন চিকিৎসার জন্য তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। নাটোরের অবস্থা তখন এমনি ভয়াবহ, থমথমে। আমি যে শঙ্কর গোবিন্দবাবুর বাড়িতে উঠলাম এবং সেখানে বসেই কথা বলে হাসপাতালগুলিতে আমরা গেলাম, রোগীদের দেখলাম এবং অ্যাম্বুলেন্স যে নিয়ে গিয়েছিলাম, সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভার সত্যি খুব ভালো একটা মানুষ ছিলেন। ওনাকে আমি অনুরোধ করলাম যে কয়টা ট্রিপ লাগে আপনি দেবেন, আপনার তেলের দাম এবং যা যা লাগে আমি দেবো, আমার আহতদের উদ্ধার করে নিতে হবে। সেখানেও বিএনপির একটা ভয়াবহ অবস্থা, তা আমাদের নড়তেই দেবে না। ওই অবস্থায় আমরা রুগী নিয়ে আমি ওখানে বসেই থাকলাম। এক দফা রুগী নিয়ে যেত, রাজশাহী হাসপাতালে পৌঁছায় দিয়ে আবার এসে আবার বাকি রুগী এবং অন্যান্য বাসে করে আমরা সেই রুগীদের উদ্ধার করলাম। রাস্তায় দাঁড়ায় আমরা, সেখানে মিটিং করার কোনো জায়গা নাই, তারপর ওখানে দাঁড়িয়ে যেটুকু পারি মানুষের সাথে কথা বলে আসলাম। জনসভা ওইভাবেই রাস্তার উপরে একটা জনসভা করে তারপরে ফেরত আসলাম। তো সেই সময়, এই দুঃসময় কিন্তু এই রফিকুল ইসলাম বকুল তখনই আমার পাশে দাঁড়িয়েছিল, চরম দুঃসময়। এবং আপনারা জানেন যে এই পাবনা যেখানে হচ্ছে সর্বহারাদের একটা জায়গা,
আর স্বাধীনতার পর যারা স্বাধীনতা বিরোধী লাল বদর রাজাকার যারা মানে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, পাকিস্তানের হানাদার বাহিনীর দোসর ছিল, এরা কিন্তু স্বাধীনতার পর সব কিন্তু আন্ডারগ্রাউন্ড পার্টির সাথে মিশে গিয়েছিল। যার জন্য ওখানে মানে একদিকে দেখা যাচ্ছে যে সেখানে আন্ডারগ্রাউন্ড পার্টি, আবার ওদিকে জামাতের একটা বিরাট ঘাঁটি। কারণ এরা তখন মানে একটা অদ্ভুত একটা ক্যারেক্টার স্বাধীনতার পর বিজয়ের পর যে এই সমস্ত রাজাকার বাহিনী সব জুটে গেল ওই আলট্রা লেফটিস্ট পার্টি সর্বহারা, তারপরে আলট্রা কমিউনিস্ট পার্টি, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, অমুক কমিউনিস্ট পার্টি, হক কী সব আব্দুল হক, এইসব গ্রুপ টুপ এদের সাথে তারাও কিন্তু যোগ দিয়ে ফেললো। যার জন্য ওখানে সবসময় একটা অস্বাভাবিক পরিস্থিতি থাকতো। তো সেইখান থেকেই আমাদের বহু নেতাকর্মীকে সেখানে হত্যা করা হয়েছে তখন, যা আমরা সেইভাবে আসছি, সেইভাবে কিন্তু এই মানে বকুল মামাদের সাথে যা হোক, পরবর্তীতে যে কোনো কারণেই হোক এক সময় সে চলে যায় আমাদের পার্টি ছেড়ে, কারণ আমাদের ওখানে গ্রুপিং ছিল, এতে কোনো সন্দেহ নাই। আর এই গ্রুপিংয়ের কারণেই মানে সে আমাদের পার্টিটা যে কোনো কারণে হোক পার্টিটা ছেড়ে চলে গিয়েছিল। হয়তো চলে যেতে পারে, কিন্তু একটা মানুষের যে অবদান আমি সেটাকে কখনো অস্বীকার করি না এবং আমি তা করবো না। কারণ যে যতটুকু করেছে আমাদের জন্য, কারণ যখন যেখানে গেছি ফেরি পার হতে পারিনি, বিএনপি লোকরা অস্ত্র শস্ত্র নিয়ে বাধা দিয়েছে। আমাদের রফিকুল ইসলাম বকুল সবসময় তার ছেলে পেলে নিয়ে, কর্মী বাহিনী নিয়ে প্রত্যেক সময় আমাদের জন্য সবসময় প্রস্তুত ছিল। কতবার এই ফেরি পার হতে যে ওখানে বাধা পেয়েছি, ঠিক বকুল মামা পৌঁছে গেছে। তো সেইভাবেই তার একটা অবদান যেমন মুক্তিযুদ্ধে রয়েছে। আর আমি 81 সালে বাংলাদেশে ফিরে আসার পর সারা বাংলাদেশ যখন আমি সফর করি, যেখানে প্রতিটি ক্ষেত্রে বিএনপি আমাকে বাধা দেয়, কোথাও গুলি, বোমা, আমার গাড়ি আক্রমণ, নানাভাবে তারা আমার মঞ্চ পুড়িয়ে দেওয়া, কিন্তু যারা তখন আমার পাশে ছিল এবং এই সাহসে ভর করে এই অবস্থা মোকাবেলা করেছে, তার মধ্যে রফিকুল ইসলাম বকুল একজন। হয়তো যে কোনো কারণে হোক সে চলে গিয়েছিল, আমি জিজ্ঞাসাও করেছিলাম, সে কোনো উত্তর দিতে পারেনি। তার অবশ্যই এটা তার এক আত্মীয় অন্য কারণ ছিল। যাও, তারপর আমি বলবো যে তার নামে এই চত্বরটা করা জন্য আমি অঞ্জন চৌধুরীকে ধন্যবাদ জানাই, কারণ সে বারবার আমাকে জিজ্ঞেস করেছে। ওখানে আমাদের কিছু লোক আপত্তি করেছিল, আমার কোনো আপত্তির কিছু নেই, হয়তো যে কোনো কারণে হোক চলে যেতে পারে, কিন্তু সে এমন কোনো পার্টির সাথে কিছু করেনি যে তার নামটা মুছে ফেলতে হবে। কারণ তার অবদানটা আমাদের মনে রাখতে হবে। সে একজন মুক্তিযোদ্ধা, সে প্রথম পতাকা, স্বাধীন পতাকা ওখানে তুলেছে, কারণ সেই জন্য আমরা সবসময় তার কথা মনে রাখবো। তো সেটা করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। যাক, আমি এই কথাগুলি বললাম কারণ আসলে এসব স্মৃতি তো মনে রাখার কথা না, এটা তো কম দিন হলো না, বহু বছর হয়ে গেল। কাজে আমি সবার একটু এটা মনে রাখা উচিত। কারণ সে তো মুজিব বাহিনীর একজন সদস্য এবং আমাদের আবুল সামাদ আজাদ সাহেবের আত্মীয় ছিলেন এবং তার সাথে খুব ঘনিষ্ঠও ছিলেন। এই জন্য গ্রুপ পলিটিক্সে একটু কণ্ঠাসাও ছিলেন, এটা হলো বাস্তব কথা। যাক, আমি আসার পর সেই গ্রুপ টুপ চলে গেছে, এখন আর গ্রুপে ঝামেলা নাই। তা আমি মনে করি, এবং সে একটা দুর্ঘটনায় মারা যায়। তো যাই হোক, আমি আর কিছু না বলে এটুকু বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আসার পর সারা বাংলাদেশে যোগাযোগের একটা ব্যাপক নেটওয়ার্ক আমরা গড়ে তুলেছি, এবং যার ফলে আজকে আমাদের অর্থনীতির চাকা অনেক সচল এবং আরও অনেক কাজ আমরা শুরু করেছি, সেগুলিও আমরা সম্পন্ন করব ইনশাল্লাহ। তো আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি মনে করি যে আজকের যে কর্মসূচিগুলি এখানে মাগুরা মোহাম্মদপুর উপজেলায় মধুমতি নদীর উপর সেতু, এটা আমার নাম দিলে আমি তো নিজের নাম বলতে পারি না, মাগুরা মোহাম্মদপুর উপজেলা মধুমতি নদীর উপর সেতু, নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা শীতলাক্ষ্যা নদীর উপর বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক সেতু, যশোর অভয়নগর উপজেলা ভৈরব নদীর উপর সেতু এবং পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরের শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি।